কলকাতা যাওয়া ট্রেনে যখন আমাদের বার্থ একেবারে শেষ বগিতে পড়ল এবং বাকি সবাই ভুল করে অন্য ট্রেনে উঠে গেল, শ্বশুরজি আমাকে তার কোলে বসিয়ে এমন একটা প্রস্তাব দিলেন যা শুনে আমার পুরো দেহ কেঁপে উঠল। বিয়ের 5 বছর পর প্রথমবার পুরো পরিবার কলকাতা ঘুরতে যাচ্ছিল। স্টেশনে ভিড়ের মধ্যে আমি আর শ্বশুরজি শেষ বগিতে উঠলাম। বাকিরা ভুল করে পরের ট্রেনে উঠে গেল। আমরা বুঝলাম যখন ট্রেন ছেড়ে দিল। আমাদের বার্থ ছিল একেবারে কোণার দিকে। রাত 9টা বাজে। চারপাশে যাত্রীরা ঘুমিয়ে পড়ছে। তিনি বললেন, কোনো চিন্তা নেই, আমরা কলকাতা পৌঁছে অন্যদের সাথে দেখা করব। আমি জানালার পাশে বসে বাইরের অন্ধকার দেখছিলাম। তিনি আমার পাশে এসে বসলেন, বললেন, এইভাবে তো কখনো শুধু আমরা দুজন একসাথে হয়নি। আমি মাথা নাড়লাম। ট্রেন দুলছিল, ঝমঝম শব্দ। তিনি হঠাৎ আমার কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি জানো আজ আমার কেমন লাগছে? মনে হচ্ছে আমরা নতুন বিয়ে করা দম্পতি যারা হানিমুনে যাচ্ছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি হাসলেন, বললেন, আমি মজা করছি না, সত্যি বলছি। তোমাকে নিয়ে এভাবে কোথাও যাওয়ার স্বপ্ন আমি কতদিন দেখেছি। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার ঠোঁটে আঙুল রাখলেন, বললেন, শোনো, আমি সিরিয়াস। আমার ব্যাংকে অনেক টাকা জমা আছে। আমার একটা ফার্ম হাউস আছে দার্জিলিংয়ে, যা কেউ জানে না। চলো আমরা কলকাতা না গিয়ে সেখানে চলে যাই। তিনি আমার হাত ধরলেন, বললেন, আমরা সেখানে নতুন জীবন শুরু করব। তুমি আমার বউ হবে। কেউ আমাদের খুঁজে পাবে না, শুধু আমরা দুজন। কি বলো? আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। মনের গভীরে একটা রোমাঞ্চ অনুভব করলাম। পালিয়ে যাবার চিন্তা আমাকে উত্তেজিত করল, কিন্তু মুখে বললাম, বাবা, আপনি পাগল হয়ে গেছেন, এটা কখনো সম্ভব না। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে এক অদ্ভুত আগুন। বললেন, তুমি ভাবছো আমি মজা করছি, আমি একদম সিরিয়াস। তোমাকে প্রথম দেখার দিন থেকে আমার মনে শুধু তুমি। আমি ভয় পেয়ে গেলাম। ট্রেনের ঝাঁকুনিতে তিনি আরও কাছে এসে গেলেন। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। তিনি ফিসফিসে বললেন, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। একবার, শুধু একবার তোমাকে নিয়ে বাঁচতে চাই। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে এলেন। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। বললেন, এই চেহারা, এই শরীর, এই চুলের গন্ধ সব আমার হোক, একবার, শুধু একবার। আমার সারা শরীর অবশ হয়ে গেল। কোনো কথা বের হচ্ছিল না। তিনি আমার পিঠে হাত বুলাতে লাগলেন, বললেন, তুমি রাজি হলে আজ রাতেই আমরা ট্রেন থেকে নেমে যাব পরের স্টেশনে। কলকাতা যাব না, সোজা দার্জিলিং। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অর্পিতা সেনগুপ্তা। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সৌভিক সেনগুপ্তা, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রিয়া আর আয়ান। রিয়া 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। আয়ান 14 বছর বয়সী, 9ম শ্রেণীতে পড়ে।
এই যে ট্রেনের গল্পটা বললাম, এটা আসলে আমার শ্বশুরজি বলেননি। উনি তো বললেন অন্য কিছু। আসল ঘটনাটা এখন বলছি। ট্রেনের সেই যাতে আমি আর আমার শ্বশুর নরেন্দ্রনাথ বাবু যখন একসাথে বসেছিলাম, তিনি আসলে বলেছিলেন, অর্পিতা, তোমার হাতে একটা কাগজ আছে না, আমাকে দাও তো। আমি ব্যাগ থেকে একটা কাগজ বের করে দিলাম। তিনি সে কাগজে কি যেন লিখতে শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছেন বাবা? তিনি বললেন, একটা ম্যাপ, দার্জিলিংয়ের। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অর্পিতা, তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু তুমি কাউকে বলবে না, প্রতিজ্ঞা করো। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে বাবা, এত সিরিয়াস কেন? তিনি চারপাশে দেখলেন কেউ শুনছে কিনা, তারপর ফিসফিসিয়ে বললেন, আমারই পরিবারের সাথে একটা বিশাল রহস্য জড়িত। আমার দাদা তোমার পর্দা, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ব্রিটিশদের কাছ থেকে বিরাট পরিমাণ সোনা লুট করে লুকিয়ে রেখেছিলেন দার্জিলিংয়ের এক গোপন জায়গায়। আমার চোখ বড় হয়ে গেল। সোনা কতটা? তিনি বললেন, আন্দাজ প্রায় 10 কোটি টাকার। কিন্তু সমস্যা হলো, সেই জায়গাটা খুঁজে পাওয়া খুব কঠিন। একটা পুরনো ম্যাপ আছে, যেটা আমার বাবা আমাকে দিয়ে গেছেন মৃত্যুর আগে, কিন্তু ম্যাপটা অসম্পূর্ণ। আমি বললাম, তাহলে কিভাবে খুঁজবেন? তিনি বললেন, সেজন্যই তো আমি তোমাকে বলছি। আসল ম্যাপের বাকি অংশ আছে আমার ছোট ভাইয়ের কাছে, যার সাথে আমার 23 বছর ধরে কোনো যোগাযোগ নেই। তিনি থাকেন কলকাতায়। আমরা এই ট্রিপে গিয়ে তার সাথে দেখা করব এবং ম্যাপের দুটো অংশ জোড়া দিয়ে সেই সোনা খুঁজে বের করব। আমি উত্তেজিত হয়ে বললাম, কিন্তু এই কথা সৌভিককে বললে না কেন? তিনি মাথা নাড়লেন। সৌভিক জানলে সে বিশ্বাস করবে না। সে মনে করবে আমি বুড়ো হয়ে পাগল হয়ে গেছি। কিন্তু আমি জানি এটা সত্যি। আমার বাবা মৃত্যুর সময় আমার হাতে ম্যাপটা দিয়ে বলেছিলেন, এই গুপ্তধন আমাদের পরিবারের ভবিষ্যৎ বদলে দেবে, কিন্তু তোমাকে তোমার ভাইয়ের সাথে মিলিত হতে হবে। আমি সেই চাবিটা দেখলাম। সেটাই কিছু অদ্ভুত খোদাই করা ছিল। আমি বললাম, এটা তো দেখতে অনেক পুরনো। তিনি বললেন, এই চাবি অন্তর পুরনো। আমার দাদা ব্রিটিশদের একটা সামরিক অভিযানে এই চাবি পেয়েছিলেন। এটা আসলে ছিল একটা রাজকীয় ভাণ্ডারের চাবি। ট্রেন তখন একটা স্টেশনে থামল। কিছু যাত্রী নামল, কিছু উঠল। আমরা চুপচাপ বসে রইলাম। ট্রেন আবার চলা শুরু করল। তিনি আবার বলতে শুরু করলেন, অর্পিতা, তুমি জানো আমার ভাইয়ের নাম কি? আমি বললাম, না তো, আপনি তো কখনো বলেননি। তিনি বললেন, তার নাম হরিহরনাথ, আমার থেকে 5 বছরের ছোট। আমরা ছোটবেলায় খুব ভালো ছিলাম, একসাথে খেলতাম, পড়তাম। কিন্তু আমাদের বাবা মারা যাওয়ার পর সম্পত্তি নিয়ে ঝগড়া হয়ে যায়। আমি এই বাড়িটা পাই, আর সে পায় একটা কলকাতার দোকান। সেই থেকে আমরা কথা বলি না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এত বছর পরেই তিনি কি আপনাকে দেখতে চাইবেন? তিনি বললেন, আমি আশা করি তিনি রাজি হবেন, কারণ এই গুপ্তধন শুধু আমার না, আমাদের দুজনেরই। আমার বাবা চেয়েছিলেন যে আমরা 2 ভাই মিলে এই ধন সম্পদ খুঁজে বের করি এবং আমাদের পরিবারকে সমৃদ্ধ করি। আমি বললাম, কলকাতা পৌঁছে আমরা কিভাবে তাকে খুঁজব? তিনি বললেন, আমার কাছে তার দোকানের ঠিকানা আছে। রাসবিহারী অ্যাভিনিউতে একটা বইয়ের দোকান। আমরা সেখানে যাব। তবে তোমাকে একটা কথা বলি, যদি সে রাজি না হয়, তাহলে আমাদের একটা বিকল্প পরিকল্পনা আছে। আমি অবাক হয়ে বললাম, বিকল্প পরিকল্পনা? তিনি রহস্যময় হেসে বললেন, হ্যাঁ, আমার একজন পুরনো বন্ধু আছে, যে একজন তালা বিশেষজ্ঞ। সে হয়তো 2টো চাবি ছাড়াই সেই তালা খুলতে পারবে, কিন্তু সেটা শেষ উপায়। আমি চাই আমার ভাইয়ের সাথে মিলেই কাজ করতে। হঠাৎ ট্রেনে একটা ঝাঁকুনি হলো। আমি প্রায় পড়ে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে ধরে ফেললেন। তিনি বললেন, সাবধান, এই ট্রেনের লাইন অনেক পুরনো। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, বাবা, আপনি কি নিশ্চিত যে এই গুপ্তধন সত্যি আছে? হয়তো এটা শুধু একটা গল্প। তিনি গম্ভীর হয়ে বললেন, আমি 100% নিশ্চিত। আমার বাবা মৃত্যুর আগে আমাকে একটা জিনিস দেখিয়েছিলেন,
একটা ছোট্ট সোনার মূর্তি। তিনি বলেছিলেন যে এটা সেই গুপ্তধন থেকে একটা নমুনা। তিনি একবার সেখানে গিয়েছিলেন, কিন্তু দুটো চাবি না থাকায় তালা খুলতে পারেননি। আমি জিজ্ঞেস করলাম, সেই মূর্তিটা এখন কোথায়? তিনি বললেন, সেটা আমি বাড়িতে লুকিয়ে রেখেছি, তোমাকে ফিরে গিয়ে দেখাবো। কিন্তু এখন আমাদের ফোকাস হওয়া উচিত কিভাবে আমার ভাইকে রাজি করানো যায়। এরপর তিনি আমাকে তার ভাইয়ের সম্পর্কে আরও অনেক কিছু বললেন। তিনি বললেন যে তার ভাই খুব জেদি মানুষ, একবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা থেকে সই না, তাই তাকে বোঝানো হবে একটা বড় চ্যালেঞ্জ। আমি বললাম, তাহলে আমরা কি করব? তিনি বললেন, আমি একটা চিঠি লিখেছি। সেই চিঠিতে আমি ক্ষমা চেয়েছি আমাদের পুরনো ঝগড়ার জন্য। আমি লিখেছি যে জীবন খুব ছোট এবং আমাদের উচিত আমাদের পূর্বপুরুষের স্মৃতি রক্ষা করা। আমি আশা করি সে বুঝবে। রাত আরও গভীর হচ্ছিল, অন্যান্য যাত্রীরা ঘুমিয়ে পড়েছিল। আমরা দুজন জেগে বসে বসে কথা বলছিলাম। তিনি আমাকে আরও অনেক কিছু বললেন সেই গুপ্তধন সম্পর্কে। তিনি বললেন, সেই মন্দিরটা আসলে একটা পরিত্যক্ত মন্দির, সেখানে এখন কেউ যায় না। স্থানীয়রা বিশ্বাস করে যে সেই মন্দিরে ভূত আছে, কিন্তু আসলে সেটা আমার দাদার একটা কৌশল ছিল, যাতে কেউ সেখানে না যায়। আমি বললাম, ভূতের গল্প? তিনি হাসলেন। হ্যাঁ, আমার দাদা স্থানীয়দের মধ্যে গুজব ছড়িয়ে দিয়েছিলেন যে সেই মন্দিরে রাতে অদ্ভুত শব্দ হয়। আসলে সেটা ছিল তার বানানো একটা যন্ত্র, যেটা বাতাসের চাপে শব্দ করত, কিন্তু মানুষ ভেবেছিল সেটা ভূত। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনার দাদা তো খুব বুদ্ধিমান ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, তিনি জানতেন কিভাবে একটা জায়গা সুরক্ষিত রাখতে হয়। এরই শুধু সোনা লুকিয়ে রাখেননি, তিনি এমন একটা ব্যবস্থা করেছিলেন যাতে কেউ খুঁজে না পায়। এরপর তিনি আমাকে ম্যাপের আরও বিস্তারিত ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, ম্যাপে 3টে প্রধান চিহ্ন আছে। প্রথমটা হলো একটা বটগাছ, সেই বটগাছের পাশেই সে মন্দির। দ্বিতীয় চিহ্ন হল একটা পুরনো কূপ, সেই কুয়ের পাশ দিয়ে একটা গোপন পথ যায় মন্দিরের নিচে। আর তৃতীয় চিহ্ন হল একটা পাথরের খিলান, যার নিচে আছে সেই গুপ্ত দরজা। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এত বছর পরে সেই জায়গাগুলো চেনা যাবে? তিনি বললেন, আমার বাবা বলেছিলেন যে বটগাছ এখনও আছে, সেটা প্রায় ৩০০ বছরের পুরনো, আর মন্দিরটাও দাঁড়িয়ে আছে। শুধু কুয়োটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা খুঁজে বের করব। আমি বললাম, আচ্ছা বাবা, আপনি কি কখনো সেখানে গিয়েছেন? তিনি মাথা নাড়লেন। না, আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি শুধু আমাকে ম্যাপটা দিয়ে বলেছিলেন, যখন সময় আসবে তুমি বুঝবে। আর এখন আমি বুঝতে পারছি যে সময় এসে গেছে। ট্রেন তখন একটা লম্বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল। চারপাশে একদম অন্ধকার, শুধু বগির আলো জ্বলছিল। তিনি আস্তে আস্তে বললেন, অর্পিতা, তুমি জানো, এই যাত্রা শুধু শোনার জন্য নয়, এটা আমার জীবনের একটা অসম্পূর্ণ কাজ, যেটা আমি শেষ করতে চাই। আমার বয়স হয়ে গেছে, আমি চাই মরার আগে আমার পূর্বপুরুষের এই স্বপ্ন পূরণ করতে। আমি তার হাত ধরলাম, বললাম, চিন্তা করবেন না বাবা, আমরা সফল হব, আমি আপনাকে সাহায্য করব। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, তুমি জানো অর্পিতা, তোমাকে আমি খুব বিশ্বাস করি, তাই তোমাকে এই রহস্য বললাম। সৌভিক জানলে সে হয়তো পুলিশে খবর দেবে বা অন্য কিছু করবে, কিন্তু তুমি আমাকে বুঝবে। আমি বললাম, কিন্তু বাবা, সৌভিককে আমরা কিছু বলবো না? তিনি বললেন, এখন না, যখন আমরা কলকাতা পৌঁছাব এবং আমার ভাইয়ের সাথে কথা বলবো, তারপর দেখা যাবে।
যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে আমরা সৌভিককেও বলবো, কিন্তু আপাতত এটা আমাদের দুজনের গোপন কথা। আমি সম্মতি দিলাম। সত্যি বলতে আমি খুবই উত্তেজিত ছিলাম। এমন একটা রহস্য, এমন একটা অ্যাডভেঞ্চার আমার জীবনে কখনো এমন কিছু হয়নি। ট্রেন এগিয়ে চলছিল। বাইরে মাঠ, গাছ, ছোট ছোট স্টেশন পেরিয়ে যাচ্ছিলাম। আমরা দুজন বসে বসে পরিকল্পনা করছিলাম। তিনি বললেন, কলকাতা পৌঁছনোর পর প্রথমে আমরা হোটেলে যাব, সবাই সেখানে থাকবে। তারপর আমি আর তুমি একটা অজুহাত দেখিয়ে বের হব, বলবো যে আমাদের একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে হবে। তারপর আমরা রাসবিহারী অ্যাভিনিউতে যাব। আমি বললাম, আর যদি আপনার ভাই রাজি না হন? তিনি চিন্তিত মুখে বললেন, তাহলে আমাকে অন্য উপায় খুঁজতে হবে। হয়তো আমি তাকে বোঝাতে পারব যে এটা শুধু টাকার ব্যাপার না, এটা আমাদের পরিবারের ইতিহাস, এটা আমাদের পূর্বপুরুষের ত্যাগের স্মৃতি। আমি জিজ্ঞেস করলাম, আপনার দাদাকে এই সোনা কিভাবে পেয়েছিলেন? আপনি বলেছেন তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি বললেন, হ্যাঁ, আমার দাদা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের একজন সদস্য ছিলেন। 1944 সালে তারা একটা গোপন অভিযানে অংশ নিয়েছিলেন। সেই অভিযানে তারা ব্রিটিশদের একটা ট্রেজারি থেকে সোনা লুট করে। সেই সোনা তারা স্বাধীনতা সংগ্রামের জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আর সেই সোনা ব্যবহার করা হয়নি। আমার দাদা সেটা লুকিয়ে রেখেছিলেন ভবিষ্যতের জন্য। আমি অবাক হয়ে বললাম, তার মানে এই সোনা আসলে দেশের সম্পদ? তিনি বললেন, এক অর্থে হ্যাঁ, কিন্তু এটা ব্রিটিশরা ভারত থেকে লুট করে নিয়ে যাচ্ছিল। আমার দাদা সেটা উদ্ধার করেছিলেন, তাই এটা আসলে ভারতীয়দেরই সম্পদ, আর আমরা তো ভারতীয়ই। আমি বললাম, কিন্তু এটা কি আইন তো ঠিক হবে? তিনি একটু ভেবে বললেন, দেখো, এত বছর পরে এই সোনা কার সেটা বলা মুশকিল। ব্রিটিশরা তো চলে গেছে, ভারত সরকার এটার কথা জানে না। এটা এখন আমাদের পরিবারের গোপন সম্পদ। আমরা যদি এটা খুঁজে বের করি তাহলে আমরা এটা দিয়ে ভালো কাজ করব, দাতব্য কাজ, গরিবদের সাহায্য, এইসব। আমি বললাম, আচ্ছা বাবা, আপনার ভাই কি এই ইতিহাস জানেন? তিনি বললেন, হ্যাঁ, আমার বাবা আমাদের দুজনকেই বলেছিলেন, কিন্তু আমার ভাই কখনো এটা খুঁজতে আগ্রহী ছিলেন না। তিনি মনে করতেন এটা শুধু একটা গল্প, কিন্তু আমি জানি এটা সত্যি। ট্রেন তখন একটা বড় স্টেশনে থামল। অনেক যাত্রী নামল, কিছু নতুন যাত্রী উঠল। আমাদের বগিতে একজন চা বিক্রেতা এলো। তিনি 2 কাপ চা কিনলেন। আমরা দুজন চুমুক দিয়ে চা খেতে লাগলাম। চা খেতে খেতে তিনি বললেন, তুমি জানো, আমার একটা স্বপ্ন আছে। যদি আমরা এই সোনা খুঁজে পাই তাহলে আমি একটা স্কুল খুলব গরিব বাচ্চাদের জন্য। আমার দাদা চাইতেন যে এই সোনা দেশের কাজে লাগুক, আমি তার স্বপ্ন পূরণ করব। আমি মুগ্ধ হয়ে বললাম, এটা খুব সুন্দর একটা চিন্তা বাবা। তিনি বললেন, আমার দাদা একজন মহান মানুষ ছিলেন, তিনি দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। আমি চাই তার স্মৃতি জীবিত থাকুক। এরপর আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। আমি ভাবছিলাম এই সব কিছু নিয়ে, একদিকে উত্তেজনা, আরেকদিকে ভয়। কি হবে যদি আমরা সফল না হই? কি হবে যদি তার ভাই রাজি না হন? কি হবে যদি সোনা আদৌ না থাকে? কিন্তু তার চোখে যে দৃঢ়তা দেখছিলাম তাতে মনে হচ্ছিল তিনি সত্যিই বিশ্বাস করেন এই সব কিছু, আর আমিও তাকে বিশ্বাস করলাম। রাত আরও গভীর হলো। ট্রেন ছুটে চলেছিল। আমরা দুজন মাঝে মাঝে কথা বলছিলাম, মাঝে মাঝে চুপ থাকছিলাম। তিনি আমাকে আরও কিছু বিস্তারিত বললেন সেই মন্দির সম্পর্কে। তিনি বললেন, সেই মন্দিরের নাম হল শক্তি মন্দির। এটা প্রায় 400 বছরের পুরনো। স্থানীয়রা বিশ্বাস করে যে সেখানে দেবী কালীর খুব শক্তিশালী উপস্থিতি আছে, কিন্তু আমার দাদা বলতেন যে সেটা একটা কৌশল ছিল গুপ্তধন লুকানোর। আমি বললাম, মন্দিরের ভেতরে কি আর কেউ যায়? তিনি বললেন, না, স্থানীয়রা দূর থেকে প্রণাম করে, কিন্তু ভেতরে ঢোকে না। তারা বিশ্বাস করে যে যে ভেতরে ঢোকে তার অমঙ্গল হয়। কিন্তু আসলে এটা আমার দাদার ছড়ানো একটা ভয়, যাতে কেউ
গুপ্তধন খুঁজে না পায়। আমি বললাম, খুব চালাক ছিলেন আপনার দাদা। তিনি গর্বের সাথে বললেন, হ্যাঁ, তিনি শুধু সাহসী ছিলেন না, বুদ্ধিমানও ছিলেন। তিনি জানতেন কিভাবে একটা গোপনীয়তা রক্ষা করতে হয়। এরপর তিনি আমাকে সেই চাবির আরও বিস্তারিত বললেন। তিনি বললেন, এই চাবি দুটো একসাথে ব্যবহার করতে হবে। একটা চাবি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে আর আরেকটা উল্টো দিকে, তবেই তালা খুলবে। এটা একটা বিশেষ ধরনের তালা, যেটা শুধু দুজন মিলে খুলতে পারবে। আমি বললাম, তার মানে আপনার ভাই ছাড়া আপনি একা খুলতে পারবেন না? তিনি মাথা নাড়লেন, না। তাই আমি তাকে রাজি করাতে চাই, কারণ এটা আমাদের দুজনেরই অধিকার। আমার দাদা চেয়েছিলেন যে আমরা ভাইয়েরা একসাথে কাজ করি। আমি ভাবলাম, এটা কত সুন্দর একটা ব্যবস্থা। দুই ভাইকে একসাথে আনার জন্য তাদের পূর্বপুরুষ এমন একটা তালার ব্যবস্থা করেছিলেন। ট্রেন তখন হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছিল। ভোর হতে আর বেশি দেরি নেই। আমরা দুজনেই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। উত্তেজনায় চোখে ঘুম নেই। তিনি বললেন, আমরা পৌঁছানোর পর হোটেলে গিয়ে ফ্রেশ হব। তারপর আমি একটা ফোন করব আমার পুরনো বন্ধুকে। তিনি কলকাতায় থাকেন। তিনি আমাকে সাহায্য করতে পারবেন আমার ভাইকে খুঁজে বের করতে। আমি বললাম, আপনার বন্ধু কি এই রহস্যের কথা জানেন? তিনি বললেন, না, তিনি জানেন শুধু যে আমার ভাইয়ের সাথে আমার যোগাযোগ নেই। আমি তাকে বলবো যে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করতে চাই। তিনি সাহায্য করবেন। ট্রেন ধীরে ধীরে হাওড়া স্টেশনে ঢুকল। প্ল্যাটফর্মে অনেক মানুষ। আমরা দুজন নামলাম। ব্যাগ নিয়ে বাইরে বেরোলাম। আমি মোবাইল চেক করলাম। সৌভিকের 3টি মিস কল। আমি তাকে ফোন করলাম। সে বলল, তুমি কোথায়? আমরা সবাই হোটেলে পৌঁছে গেছি। আমি বললাম, আমি আর বাবা একটু দেরি করে পৌঁছাবো। তোমরা চেকিং করো, আমরা আসছি। সৌভিক বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো। আমি ফোন রাখলাম। শোষণজি বললেন, চলো আমরা প্রথমে একটা ট্যাক্সি নিই। আমাকে রাসবিহারী অ্যাভিনিউ যেতে হবে। আমি অবাক হয়ে পড়লাম, এখনই আমরা হোটেলে যাব না? তিনি বললেন, পরে যাব। আমি এখনই আমার ভাইয়ের সাথে দেখা করতে চাই। দেরি করলে সাহস হারিয়ে ফেলব। আমরা একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সি রাসবিহারী অ্যাভিনিউর দিকে রওনা হলো। আমার হার্ট দূর দূর করে কাঁপছিল। কি হবে এখন? প্রায় ৩৫ মিনিট পরে আমরা রাসবিহারী অ্যাভিনিউতে পৌঁছলাম। সেখানে অনেক দোকান। আমরা খুঁজতে লাগলাম। অবশেষে একটা পুরনো বইয়ের দোকান দেখলাম। সাইনবোর্ডে লেখা নাথ বুক স্টোর। শ্বশুরজি গভীর নিঃশ্বাস নিলেন। বললেন, এই তো, এত বছর পরে আবার এখানে এলাম। আমরা দোকানে ঢুকলাম। ভেতরে অনেক বই। একজন বয়স্ক মানুষ কাউন্টারে বসেছিলেন। তিনি চশমা পরে একটা বই পড়ছিলেন। আমার শ্বশুরজি তার দিকে তাকালেন। সেই মানুষটি মুখ তুলে তাকালেন। তিনি চশমা খুলে ভালো করে দেখলেন। তারপর চমকে উঠলেন, নরেন্দ্র, তুমি? আমার শ্বশুরই মাথা নাড়লেন। হ্যাঁ হরিহর, আমি। দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে রইলেন। 23 বছর পরে তাদের দেখা। অনেক কথা চোখে চোখে বলা হলো। তারপর হরিহরবাবু উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি বললেন, তুমি এত বছর পরে কেন এলে? নরেন্দ্রনাথ বাবু তার পকেট থেকে সেই চিঠিটা বের করলেন। হরিহরবাবুকে দিলেন। এটা পড়ো, আমি তোমাকে কিছু বলতে এসেছি। হরিহরবাবু চিঠি নিয়ে পড়তে লাগলেন। তার চোখ বড় হয়ে গেল। তিনি আমার শ্বশুরজির দিকে তাকালেন। এটা কি সত্যি? বাবা তোমাকে সত্যিই ম্যাপ দিয়েছিলেন? নরেন্দ্রনাথ বাবু মাথা নাড়লেন। হ্যাঁ, আর তোমাকেও চাবি দিয়েছিলেন। তুমি কি সেটা এখনও রেখেছ?
হরিহরবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু আমি কখনো ভাবিনি যে এটা সত্যি। নরেন্দ্রনাথবাবু বললেন, এটা সত্যি, আমি তোমাকে প্রমাণ দেখাতে পারব, চলো আমরা একসাথে সেই জায়গায় যাই। হরিহরবাবু দ্বিধা করছিলেন। তিনি বললেন, কিন্তু আমাদের এত বছরের ঝগড়া। নরেন্দ্রনাথবাবু তার হাত ধরলেন। ভাই, আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছিল, কিন্তু এখন আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের বাবার স্বপ্ন পূরণ করা উচিত। তুমি কি রাজি? হরিহরবাবুর চোখে জল এসে গেল। তিনি তার বড় ভাইকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ ভাই, আমি রাজি। আমি সেই দৃশ্য দেখে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়লাম। দুই ভাই এত বছর পরে আবার একসাথে। এরপর তারা দুজন বসে অনেক কথা বললেন। হরিহর বাবু তার দোকান বন্ধ করে দিলেন। তিনি বললেন, আমরা কখন যাব? নরেন্দ্রনাথ বাবু বললেন, যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু প্রথমে আমাদের পরিকল্পনা করতে হবে। দার্জিলিং যেতে হবে, সেখানে যাবার ব্যবস্থা করতে হবে। হরিহরবাবু বললেন, আমার একজন বন্ধু আছে যার একটা জিপ আছে, আমরা সেটা নিয়ে যেতে পারি। দার্জিলিং যেতে প্রায় ৮ ঘন্টা লাগবে। আমি বললাম, কিন্তু বাকি পরিবার, তারা কি ভাববে? নরেন্দ্রনাথবাবু বললেন, আমরা বলবো যে আমি আর হরিহর মিলে একটু ঘুরতে যাচ্ছি, এত বছর পরে দেখা হয়েছে, তাই একটু সময় কাটাতে চাই, তারা বুঝবে। হরিহরবাবু বললেন, কিন্তু সেই মন্দিরটা খুঁজে পাওয়া কি সহজ হবে এত বছর পরে? নরেন্দ্রনাথবাবু তার ব্যাগ থেকে সেই ম্যাপ বের করলেন। দুই ভাই মিলে সেটা দেখতে লাগলেন। হরিহরবাবু বললেন, আমার কাছেও একটা ম্যাপ আছে, আমার বাবা দিয়ে গেছেন, চলো মিলিয়ে দেখি। তিনি তার দোকানের পেছনের ঘরে গেলেন। কিছুক্ষণ পরে একটা পুরনো বাক্স নিয়ে এলেন। সেই বাক্স খুলে একটা হলদে কাগজ বের করলেন। সেই বাক্স থেকে একটা হলদে কাগজ বের করলেন, সেটাও একটা ম্যাপ। দুই ভাই দুটো ম্যাপ পাশাপাশি রাখলেন। আমি দেখলাম যে দুটো ম্যাপ আসলে একটা ম্যাপেরই দুই অংশ। যখন তারা সেগুলো জোড়া দিলেন, একটা সম্পূর্ণ ম্যাপ তৈরি হলো। ম্যাপে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা পথ, একটা বটগাছ থেকে শুরু করে একটা মন্দির, তারপর একটা কুয়ো, আর শেষে একটা গোপন দরজা। সেই দরজার পাশে লেখা ছিল কিছু সংকেত, যেগুলো আমি বুঝতে পারছিলাম না। নরেন্দ্রনাথবাবু বললেন, দেখো, এই সংকেতগুলো, এগুলো আসলে নির্দেশনা। তুমি যদি নিহারবাবুর সম্পত্তির আসল রহস্য জানতে চাও, তাহলে আবার শালবনপুর গ্রামে এসো, কিন্তু এবার একা এসো, পূর্ণিমার রাতে এসো। মন্দিরে তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে। মালতী। আমি অবাক হলাম। মালতী আমাকে আবার ডাকছেন কেন? কি রহস্য লুকিয়ে আছে? আমি সিদ্ধান্ত নিলাম যাব, কিন্তু পরিবারকে কি বলবো? আমি একটা অজুহাত খুঁজে বের করলাম। বললাম যে আমার এক স্কুলের বন্ধু বীরভূমে থাকে, সে অসুস্থ, আমি তাকে দেখতে যাব। পূর্ণিমার রাতে আমি একা ট্রেনে চড়ে বসলাম। বোলপুর নেমে বাস ধরলাম। সন্ধ্যার মধ্যে শালবনপুর পৌঁছে গেলাম। অরুণাদির বাড়িতে গিয়ে আমি থাকার ব্যবস্থা করলাম। তিনি খুব খুশি হলেন আমাকে দেখে। রাতে খাওয়া দাওয়ার পর আমি বললাম যে মন্দিরে একবার যাব। অরুণাদি বললেন, এত রাতে? পূর্ণিমা তো, কিন্তু একা যাবে নাকি? আমি বললাম, হ্যাঁ, আমি একটা মানত করেছি, পূর্ণিমার রাতে মন্দিরে প্রদীপ জ্বালাবো। তিনি মাথা নাড়লেন। আমি বেরিয়ে পড়লাম। পূর্ণিমার উজ্জ্বল আলোতে চারপাশ একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। মনে একটা রোমাঞ্চ কাজ করছিল। কি হবে, কি রহস্য লুকিয়ে আছে? মন্দিরে পৌঁছে দেখলাম দরজা খোলা। ভেতরে মালতী বসে আছেন। তার সামনে একটা পুরনো কাঠের বাক্স।
আমাকে দেখে তিনি হাসলেন, বললেন, এসো অপূর্বা, আমি জানতাম তুমি আসবে। আমি ভেতরে ঢুকে তার সামনে বসলাম। তিনি সেই বাক্সটা আমার দিকে এগিয়ে দিলেন, বললেন, এটা খোলো। আমি কাঁপতে কাঁপতে বাক্সটা খুললাম। ভেতরে অনেকগুলো পুরনো কাগজ, কিছু ছবি এবং একটা ডায়েরি। আমি ছবিগুলো তুলে দেখলাম, একটা ছবিতে একজন যুবক এবং একজন তরুণী। যুবকটা শ্বশুরজি, তরুণীটা নিশ্চয়ই মালতীদি। মালতীদি বললেন, এগুলো আমার এবং নিহার বাবুর স্মৃতি। আমি এগুলো এতদিন লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমি চাই তুমি এগুলো নিহার বাবুকে দিয়ে দাও। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনি নিজে দিতে পারেন? তিনি মাথা নাড়লেন, বললেন, না, আমি তার সামনে যেতে পারবো না, কিন্তু আমি চাই তিনি জানুন যে আমি এখনও তাকে ভালোবাসি এবং আমি তার মঙ্গল কামনা করি। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। প্রতিটা পাতায় মালতীদির হাতের লেখা। তিনি প্রতিদিন তার অনুভূতি লিখতেন, কত ভালোবাসা, কত বেদনা সেই লেখায়। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা পাতায়। সেখানে লেখা ছিল, আজ আমি একটা গোপন কথা জানলাম। নিহার বাবুর ঠাকুরদা এই মন্দিরের নিচে একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। সেই ধন খুঁজে পাওয়ার একটা মানচিত্র আছে। সেটা মন্দিরের দেবী মূর্তির পেছনে লুকানো আছে। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। গুপ্তধন, এ কি শুনছি? মালতীদি মৃদু হাসলেন, বললেন, হ্যাঁ, এটা সত্যি। নেহার বাবুর ঠাকুরদা অনেক ধনী ছিলেন। তিনি তার সম্পদ এই মন্দিরের নিচে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কেউ জানত না কোথায়। শুধু একটা মানচিত্র রেখে গিয়েছিলেন। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে আমরা সেই মানচিত্র খুঁজে বের করি? মালতীদি বললেন, হ্যাঁ, চলো। আমরা দুজনই দেবী মূর্তির কাছে গেলাম। মালতীদি মূর্তিটা সামান্য নাড়ালেন। পেছন থেকে একটা ছোট্ট খাঁজ দেখা গেল। সেখান থেকে তিনি একটা পুরনো চামড়ার ব্যাগ বের করলেন। ব্যাগ খুলে দেখলাম একটা পুরনো মানচিত্র। মানচিত্রটা খুলে আমরা দেখলাম সেখানে এই মন্দিরের একটা নকশা আঁকা, আর একটা চিহ্ন দেওয়া আছে মন্দিরের পূর্ব কোণে। লেখা আছে, এখানে ঘোরো। আমরা দুজনে উত্তেজিত হয়ে মন্দিরের পূর্ব কোণে গেলাম। সেখানে মেঝোতে কিছু পাথর পাতা। মালতীদি বললেন, এই পাথরগুলো সরাতে হবে। আমরা দুজনে মিলে পাথরগুলো সরাতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটা পাথর সরাতেই নিচে একটা গর্ত দেখা গেল। সেখান থেকে একটা লোহার বাক্স বের করলাম। বাক্সটা খুলতে গিয়ে দেখলাম তালা লাগানো। মালতীদি বললেন, চাবি হয়তো সেই ডায়েরিতে কোথাও লুকানো আছে। আমরা ডায়েরিটা আবার দেখতে শুরু করলাম। শেষ পাতায় একটা ছোট্ট পকেট ছিল। সেখান থেকে একটা পুরনো চাবি বের করলাম। চাবিটা বাক্সের তালায় লাগিয়ে ঘোরালাম। তালা খুলে গেল। বাক্স খুলে আমরা দুজনে হতভাগ হয়ে গেলাম। ভেতরে অনেকগুলো সোনার অলংকার, মুদ্রা এবং কিছু হীরের গয়না। মালতীদি বললেন, এই সম্পদ নিহার বাবুর, এটা তার প্রাপ্য। তুমি এগুলো তাকে দিয়ে দিও। আমি বললাম, কিন্তু আপনি এতদিন এটা জানতেন, তাহলে নিজে নিলেন না কেন? তিনি মৃদু হাসলেন, বললেন, আমার টাকার দরকার নেই, আমি এখানেই সুখে আছি। কিন্তু নিহার বাবু এই সম্পদ দিয়ে তার পরিবারের মঙ্গল করতে পারবেন। আমার চোখে জল এসে গেল। এত মহান এই মহিলা, এত ত্যাগ। আমি সেই বাক্সটা নিয়ে পরের দিন সকালে কলকাতায় ফিরে এলাম। বাড়িতে এসে শ্বশুরজিকে সব খুলে বললাম। মালতীদির কথা, ডায়েরির কথা, গুপ্তধনের কথা সব। শ্বশুরজি প্রথমে অবিশ্বাস করলেন, কিন্তু যখন ডায়েরিটা পড়লেন, ছবিগুলো দেখলেন, তখন তার চোখ ভিজে গেল। তিনি বললেন, মালতী বেঁচে আছে? সে আমার জন্য এতদিন অপেক্ষা করেছে? আমি মাথা নাড়ালাম। তিনি কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর বললেন, আমি তাকে দেখতে যাব, আমাকে নিয়ে চলো। পরের সপ্তাহে আমি আবার শ্বশুরজিকে নিয়ে শালবনপুর গেলাম।
এবার দেবাশিসু আমাদের সাথে ছিল। আমি তাকে পুরো ঘটনা বলেছিলাম। সন্ধ্যায় আমরা মন্দিরে গেলাম। মালতীদি সেখানে বসেছিলেন। শ্বশুরজিকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন। শ্বশুরজি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মালতীদি হাত তুলে থামিয়ে দিলেন। বললেন, নিহার বাবু, আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু কোনো কথার দরকার নেই। আমি আমার জীবন বেছে নিয়েছি। আমি এখানে সুখী। আপনিও আপনার পরিবার নিয়ে সুখী থাকুন। শ্বশুরজি বললেন, কিন্তু মালতী, তুমি এতদিন এভাবে একা। মালতীদি মৃদু হাসলেন, বললেন, আমি একা নই। আমার ভগবান আছেন আর আমার স্মৃতি আছে, সেগুলোই আমার কাছে যথেষ্ট। শ্বশুরজি আর কিছু বলতে পারলেন না, শুধু তার পা ছুঁয়ে প্রণাম করলেন। মালতীদিও তার মাথায় হাত রাখলেন, বললেন, সুখী থাকো নিহার, এটাই আমার প্রার্থনা। আমরা সেদিন ফিরে এলাম, কিন্তু আমার মনে এখনও সে দৃশ্য গেঁথে আছে। দুই প্রেমিক যারা কখনো একসাথে হতে পারেনি, কিন্তু তবুও একে অপরের মঙ্গল কামনা করে। গুপ্তধনের টাকা দিয়ে শ্বশুরজি সেই গ্রামে একটা স্কুল এবং হাসপাতাল তৈরি করলেন মালতীদির নামে। তিনি বললেন, যেহেতু মালতী আমার জন্য তার জীবন ত্যাগ করেছে, আমিও তার নামে কিছু করতে চাই। আজ সেই স্কুল এবং হাসপাতাল চালু হয়েছে। গ্রামের শত শত শিশু সেখানে পড়াশোনা করছে। অসুস্থরা বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। মালতীদি এখনও সেই মন্দিরে আছেন। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। তিনি আমাকে দেখলে খুব খুশি হন। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি। তিনি আমাকে জীবনের অনেক গভীর কথা শেখান। একদিন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি কখনো আফসোস করেন যে আপনার জীবনটা এভাবে কাটল? তিনি মাথা নেড়ে বলেছিলেন, না, আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। আমি যা বেছে নিয়েছিলাম সেটাই ছিল আমার সিদ্ধান্ত। আর আমি দেখছি নিহার বাবু সুখী, তার পরিবার সুখী। এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেদিন আমি বুঝেছিলাম সত্যিকারের ভালোবাসা কি। সেটা হলো অন্যের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করা। মালতীদি সেই কাজটাই করেছেন। আর সেই ঝড়ের দিনের কুঁড়েঘরের ঘটনা, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। শ্বশুরজি আমাকে পরীক্ষা করেছিলেন, আর আমি উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছিলাম মালতীদির কাছ থেকে। তিনি আমাকে শিখিয়েছেন যে জীবনের ত্যাগ এবং ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। আজ যখন আমি আমার পরিবারকে দেখি, আমার স্বামী দেবাশিসকে দেখি, আমার সন্তানদের দেখি, তখন আমার মনে হয় আমি কত ভাগ্যবতী। আমার কাছে সব আছে, কিন্তু মালতীদির কথা মনে হলে আমি বুঝি যে আসল সম্পদ হল একটা পরিষ্কার বিবেক আর শান্ত মন। সেই গ্রামের বাড়িটা এখন আমার নামে। আমি প্রতি বছর সেখানে যাই, মন্দিরে প্রদীপ জ্বালাই, মালতীদির সাথে কথা বলি। তিনি আমার দ্বিতীয় মা হয়ে উঠেছেন। তার কাছ থেকে আমি জীবনের অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি। আর শ্বশুরজি, তিনি এখন আরও শান্ত। তিনি বলেন যে মালতীকে আবার দেখে তার মনের একটা বোঝা নেমে গেছে। তিনি জানেন যে মালতী সুখী। সেটাই তার কাছে সবচেয়ে বড় স্বস্তি। এই হলো আমার গল্প, একটা রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারপূর্ণ গল্প, যেখানে আছে পরীক্ষা, আছে ত্যাগ, আছে ভালোবাসা, আর আছে এক গুপ্তধনের রহস্য। কিন্তু সবচেয়ে বড় ধন যেটা আমি পেয়েছি, সেটা হলো জীবনের শিক্ষা। আজ আমি যখন আমার পরিবারকে দেখি, আমার স্বামী দেবাশিসকে দেখি, আমার সন্তানদের দেখি, তখন আমার মনে হয়
আমি কত ভাগ্যবতী, আমার কাছে সব আছে। কিন্তু মালতীদির কথা মনে হলে আমি বুঝি যে আসল সম্পদ হল একটা পরিষ্কার বিবেক আর শান্ত মন। সেই গ্রামের বাড়িটা এখন আমার নামে। আমি প্রতি বছর সেখানে যাই, মন্দিরে প্রদীপ জ্বালাই, মালতীদির সাথে কথা বলি। তিনি আমার দ্বিতীয় মা হয়ে উঠেছেন। তার কাছ থেকে আমি জীবনের অনেক মূল্যবান শিক্ষা পেয়েছি। আর শ্বশুরজি, তিনি এখন আরও শান্ত। তিনি বলেন যে মালতীতে আবার দেখে তার মনের একটা বোঝা নেমে গেছে। তিনি জানেন যে মালতী সুখী। সেটাই তার কাছে সবচেয়ে বড় স্বস্তি। এই হলো আমার গল্প, একটা রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারপূর্ণ গল্প। পরীক্ষা, যেখানে ছিল একটা ঝড়, একটা পরিত্যক্ত কুঁড়েঘর আর একটা অদ্ভুত প্রস্তাব, কিন্তু শেষ হয়েছে একটা সুন্দর শিক্ষা দিয়ে, যে জীবনের সততা, বিশ্বস্ততা এবং পরিবারের মূল্য সবচেয়ে বেশি। আর সেই গুপ্তধন, সেকে শুধু সোনা হিরে ছিল না, আসল ধন ছিল মালতীদির ভালোবাসা, ত্যাগ আর শ্বশুরজির পরীক্ষা, যেটা আমাকে শিখিয়েছে জীবনের আসল মূল্য কী। আজ যখন আমি সেই মন্দিরে যাই, মালতীদের সাথে বসে চা খাই, তখন আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ, কারণ আমি পেয়েছি এক অসাধারণ পরিবার, এক মহান শিক্ষক আর জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। এই গল্প থেকে আমি যা শিখেছি সেটা হলো জীবনে অনেক প্রলোভন আসবে, অনেক সহজ পথ দেখাবে, কিন্তু সঠিক পথ সবসময় সহজ নয়। কিন্তু সেই পথেই আছে আসল সুখ, আসল শান্তি। আর সবশেষে আমি বলবো যে প্রেম শুধু পাওয়ার মধ্যে নয়, প্রেম আছে ত্যাগের মধ্যে, অপরের সুখের জন্য নিজের ইচ্ছা জলাঞ্জলি দেওয়ার মধ্যে। মালতীদি সেটাই করেছেন, আর তাই তিনি আজও সবার কাছে সম্মানিত, পূজনীয়। এই ছিল আমার গল্প, একটা সাধারণ ঘটনা থেকে শুরু হওয়া এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে ছিল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, প্রেম, ত্যাগ আর সবচেয়ে বড় কথা, জীবনের মূল্যবান শিক্ষা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি কখনো শালবনপুর গ্রামে যান, সেই মন্দিরে একবার প্রদীপ জ্বালিয়ে আসবেন। মালতীদের জন্য প্রার্থনা করবেন। তিনি সত্যিই এক মহান মানুষ। আর আমার এই অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু সেই পরীক্ষায় টিকে থাকার জন্য দরকার শক্ত মনোবল আর সদ্বিবেক। সেটা থাকলে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। এই আমার গল্প, অপূর্বা সেনগুপ্তের গল্প, একজন সাধারণ গৃহিণীর অসাধারণ অভিজ্ঞতা, যেখানে ছিল সব কিছু: রোমাঞ্চ, রহস্য, অ্যাডভেঞ্চার, প্রেম, ত্যাগ আর সবচেয়ে বড় কথা, জীবনের মূল্যবান শিক্ষা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মনে রাখবেন, জীবন একটাই, সেটা সততা আর বিশ্বস্ততার সাথে কাটান, তাহলেই আসল সুখ পাবেন। ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি কখনো শালবনপুর গ্রামে যান, সেই মন্দিরে একবার প্রদীপ জ্বালিয়ে আসবেন। মালতীদির জন্য প্রার্থনা করবেন। তিনি সত্যিই এক মহান মানুষ। আর আমার এই অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো, জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু সেই পরীক্ষায় টিকে থাকার জন্য দরকার শক্ত মনোবল আর সদ্বিবেক। সেটা থাকলে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। এই আমার গল্প, অপূর্বা সেনগুপ্তের গল্প, একজন সাধারণ গৃহিণীর অসাধারণ অভিজ্ঞতা, যেখানে ছিল সব কিছু: রোমাঞ্চ, রহস্য, অ্যাডভেঞ্চার, প্রেম, ত্যাগ আর সবচেয়ে বড় কথা, জীবনের মূল্যবান শিক্ষা।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন জীবন একটাই, সেটা সততা আর বিশ্বস্ততার সাথে কাটান, তাহলেই আসল সুখ পাবেন। ধন্যবাদ।